প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হাসিনা সুলতানা জাহান। তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে মাইটোসিস প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোসিস প্রক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ক্যারিওকাইনেসিস, যেটি নিউক্লিয়াসের বিভাজন, আর একটি সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিসকে আবার 5 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তাহলে কি বললাম আমি যে ক্যারিওকাইনেসিসকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে ধারাবাহিকভাবে কাজগুলোর উপর ভিত্তি করে। তো প্রথম ধাপটি হলো প্রোফেজ, তারপর এটা মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা দশায় ভাগ করা হয়েছে ক্যারিওকাইনেসিসকে। তাহলে আমরা দেখি প্রোফেজ দশায় কি হয়। প্রোফেজ দশা এটা একটা। আচ্ছা, প্রোফেজ দশা, এই যে 5টা দশার মধ্যে প্রোফেজটা সবচাইতে দীর্ঘস্থায়ী একটি দশা। এখানে নিউক্লিয়াস আকারে বড় হয়, নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে। জল বিয়োজন অর্থাৎ নিউক্লিয়াসের কি হয়, ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন মানে কি, পানি কমে যাওয়া। তো নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে, ক্রোমোজোম গুলো পানি বের হয়ে যাওয়ার কারণে ক্রোমোজোম গুলো সংকুচিত ও পুরু হয়। ক্রোমোজোম গুলো ক্রমাগত খাটো ও মোটা হয়, হ্যাঁ, এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্রোমোজোম গুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমি নিউক্লিয়াস পড়াতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে ক্রোমাটিন তন্তু কতগুলো, ক্রোমাটিন তন্তুতে কতগুলো রঙিন রঙিন অবস্থা দেখা যায়। যখন নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলো আমরা দেখি, তখন ক্রোমোজোম গুলোকে মানে ক্রোমাটিন তন্তুগুলোকে কালার করা যায়, কালার করে আলাদা করে দেখা যায়। এটা বিজ্ঞানী রবার্ট ফুলজিন একটা রঞ্জক পদার্থ বের করেছেন। সে যে রঞ্জক পদার্থগুলো শিফন বিকারক বা লিউকোফুকসিনেস বলা হয়, লিউকোফুকসিনেস। তো এটার সাথে কি হয়, ক্রোমোজোমের যে ডিঅক্সিরাইবোজ, মানে ওই দিন আমার এটা বলা হয়নি, তোমরা প্রশ্ন করছিলা, নিলয় প্রশ্ন করছিল যে ফুলজিন স্টেইনিং এটা আবার কি। তো এই যে বিকারকটা আছে, এই বিকারকটা প্রয়োগ করলে ডিঅক্সিরাইবোজ সুগারটা নীলাভ বেগুনি বর্ণ ধারণ করে। তো নীলাভ বেগুনি বর্ণ ধারণ করে, কিন্তু সেটা কোনটা, ডিঅক্সিরাইবোজ সুগারটা। রাইবোজ সুগার আবার এই বর্ণ ধারণ করতে পারে না। তো এই রঙের উপর ভিত্তি করেই কিন্তু ডিএনএ এবং আরএনএ, যখন আরএনএ তখন তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যেই হয়, আলাদা করা যায়, ডিএনএ কে আলাদা করে দেখা যায়। তো যখনই পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, ক্রমাগত খাটো হয়, মোটা হয়, কয়েলিং বলা হয়, মানে পেঁচায় পেঁচায় খাটো হয়ে যায়, তখন কিন্তু রং ধারণ ক্ষমতা বৃদ্ধি হয়। পানি না থাকলে কি হয়, গাঢ় কম হয়, তাই না? তখন এই যে ক্রোমোজোম গুলো রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্ট ভাবে দেখা যায়। এই প্রোফেজ দশায় এসে ক্রোমোজোম গুলো স্পষ্ট ভাবে দেখা যায়। এই প্রোফেজ দশার শেষ দিকে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটতে থাকে, নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটতে থাকে এবং প্রতিটি ক্রোমোজোম 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়। প্রোমেটাফেজটা স্বল্প সময়ের জন্য, এটা বেশি সময় নেয় না। তো এই পর্যায়ে কি হলো, 2 মেরু যুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি। স্পিন্ডল যন্ত্র সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দেই। এই ক্রোমোজোম মাকু দেখছো তোমরা, মাকু দেখো না, সুতা পেঁচায় যে মাকুর মতো, হ্যাঁ, তাঁতের যে সুতা পেঁচায় মাকু, এই মাকুর মতো একটি গঠন, এটিকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু। তো এর মধ্যে কতগুলো সুতাকৃতির গঠন থাকে মাইক্রোটিউবিউল দ্বারা নির্মিত। এই তন্তুগুলো, 2 ধরনের তন্তু এই স্পিন্ডল যন্ত্রে থাকে। এই পাশে 2 পাশে বিপরীতমুখী যে মাকুর অংশ, এগুলিকে বলা হয় মেরু। এটা একটা মেরু, এর এই পাশে আছে আরেকটা মেরু। আর 2 ধরনের তন্তু এখানে থাকে। এই যে তন্তুটির সাথে কোনো ক্রোমোজোম লেগে থাকে না, সেটাকে বলা হয় স্পিন্ডল তন্তু। আর যে তন্তুর সাথে ক্রোমোজোম লেগে থাকে, দেখো এখানে একটা লাল ক্রোমোজোম লেগে আছে, এখানে একটা নীল আছে, লাল আছে। এই যে ক্রোমোজোম লেগে থাকা তন্তুগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু, বা এগুলোকে ট্রাকশন ফাইবারও বলা হয়। তাহলে ক্রোমোজোমাল তন্তু, ক্রোমোজোম লেগে থাকলে তাকে ক্রোমোজোমাল তন্তু বা ট্রাকশন ফাইবার বলা হয়। আর ক্রোমোজোম বিহীন গুলোকে বলা হয় স্পিন্ডল
তন্তু। তাহলে দুই ধরনের তন্তু থাকে, আর দুই মেরু বিশিষ্ট, এই পাশে একটা মেরু, এই পাশে আর দুই মেরুর মধ্যবর্তী অংশটিকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। কেন তাড়াতাড়ি কেন? আচ্ছা, দুই মাঝখানের এইটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, ওটাতে নিউক্লিওলাস ও শেষের দিকে এসে নিউক্লিওলাস ও নিউক্লিয়ারের বিলুপ্তি ঘটতে শুরু করে, আর এখানে নিউক্লিয়াস ও নিউক্লিয়ারের বিলুপ্তি ঘটে। কতিপয় ট্রাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। ক্রোমোজোম গুলো যে ছিল খাটো মোটা হয়েছিল, সেই ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্র যখন তৈরি হয় তখন ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তুর সাথে এসে এগুলো যুক্ত হয়। কোন অংশ যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার অংশ যুক্ত থাকে। তো ট্রাকশন ফাইবারের সাথে যখন যুক্ত হয় তখন ক্রোমোজোমের মধ্যে একটা আন্দোলনের সৃষ্টি হয়, এই আন্দোলনকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। এটা যুক্ত হওয়ার সময় একটি আসে, যে যেখানেই থাকবে, একটু সাইডে থাকলেও তার কাছাকাছি তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। এই যুক্ত হওয়াটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। এই আন্দোলনটিকে, যুক্ত হওয়াটাকে না, যুক্ত হওয়ার সময় যে আন্দোলন সৃষ্টি হয় সেটিকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। এরা তো প্রথমে এখানে যুক্ত হলো, হওয়ার পরে কিন্তু এরা সবাই এই বিষুবীয় অঞ্চলে মাঝখানটাতে সবগুলা চলে আসে, আস্তে আস্তে চলে আসে। তা প্রাণী কোষে পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দু মেরুতে অবস্থান করে। একটা সেন্ট্রোজোমে দুটা সেন্ট্রিওলে বিভক্ত হয়ে দুটা সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে প্রাণী কোষের ক্ষেত্রে, এবং দু মেরু হতে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়। দুই পাশে সেন্ট্রিওল চলে যায়, তারপর অ্যাস্টার রশ্মি, এটা ওই মাইক্রোটিউবিউল দ্বারা গঠিত অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, এবং এর গায়ে কি হয়? ক্রোমোজোম লেগে যায়। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ার কাইনেটোকোরের মোটর প্রোটিনে যুক্ত থাকে। কাইনেটোকোর কোথায় থাকে? আমি তোমাদের ভিডিওতে দেখাবো। তোমাদের ক্রোমোজোম যখন পড়াইছিলাম যে সেন্ট্রোমিয়ার অংশে একটি মুখ্য কুঞ্জন হয়, একটা খাঁজ সৃষ্টি হয়, তার দুই পাশে একটি চাকতির মতো গোলাকার একটা চাকতি সদৃশ্য গঠন থাকে, সেটিকে বলা হয় কাইনেটোকোর। সেই কাইনেটোকোরে কি থাকে? মোটর প্রোটিন থাকে। এই প্রোটিনের সাথে যুক্ত হয়, এবং এটি কি করে? এই প্রোটিনটা কি করে? এটিপি কে ভেঙে একটা ফসফেট তৈরি করে এবং একটা এডিপি তৈরি করে। এটিপি ভাঙা মানে শক্তি নির্গত হওয়া, ঠিক আছে? তো যখনই এই এটিপি কে ভেঙে এডিপি অজৈব ফসফেট তৈরি করে তখন কিছু শক্তি নির্গত হয়। এই শক্তি কেন এটা করে? এই কারণেই যে এই শক্তি তার দরকার, যেখানে তৈরি যুক্ত হলো ক্রোমোজোমটা, এটাকে বিষুবীয় অঞ্চলে আসতে হবে, এই আসার জন্য তার শক্তি দরকার। তো যে শক্তি নির্গত হয় সেই শক্তি খরচ করে ক্রোমোজোম মাইক্রোটিউবিউল ধরে চলতে থাকে, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে এটা গমন করে, আসে। বিষুবীয় পর্যায়ের প্রথমেই ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ওই যে মোটর প্রোটিনের এটিপি ভাঙনের মাধ্যমে যে শক্তি পায়, সেই শক্তি কে কাজে লাগিয়ে এগুলো কি করে? এখানে চলে আসে। এটা তো মেটাফেজের না, চিত্রটা মেটাফেজের চিত্র মানে ইয়া করা হয়, মেটাফেজের চিত্র এখানে নাই সম্ভবত। এটা মেটাফেজের চিত্র কই? মেটাফেজের চিত্র একদম এখানে সবগুলো আসবে। সব বিষুবীয় অঞ্চলে থাকবে। এখানে তো একটু আগে পরে মনে হচ্ছে। যাই হোক, কি হয়? এই পর্যায়ে প্রথমে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে আসে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। এই যে বিষুবীয় অঞ্চলে এসে সবগুলো অবস্থান করে, এইভাবে এখানে এসে একটা কি সজ্জিত হয় না, একই জায়গায় এসে সজ্জিত হয়, এইটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। তাহলে মেটাকাইনেসিস কোন পর্যায়ে দেখা যায়? মেটাফেজ দশায় মেটাকাইনেসিস দেখা যায়। ক্রোমোজোম গুলো সবচেয়ে সর্বাধিক খাটো মোটা এবং স্পষ্ট দেখা যায় কোন দশায়? মেটাফেজ দশায়। ক্রোমোজোমের খাটো মোটা হওয়াকে কনডেনসেশন বলা হয়। কনডেনসেশন বলা হয় যে খাটো আর মোটা যে হয়, সেই হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কনডেনসেশন। এটি কিভাবে হয়? এটি একটি জটিল, এই কনডেনসেশনটা হয় কিভাবে? একটি জটিল কয়েলিং প্রক্রিয়ার মাধ্যমে হয়, যে কয়েলিং প্রক্রিয়াটাকে বলা হয় সুপার কয়েলিং। তাহলে ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াটাকে বলা হয় কনডেনসেশন, এবং কনডেনসেশন হয় কিভাবে? একটা জটিল কয়েলিং প্রক্রিয়ায় হয়, ওই যে পেঁচায় 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 কয়েলের মতো হয়,
এবং এই কয়েলিং প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। এ পর্যায়ে ক্রোমোজোমের আকার, আকৃতি ও সংখ্যা নির্ণয় করা যায়। সবচেয়ে বেশি ক্রোমোজোম দেখার উপযুক্ত সময় কটি ক্রোমোজোম কি কি আকৃতির সেটা দেখা যায় কোথায়? এই মেটাফেজ দশায়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত থাকে। প্রো মেটাফেজ দশাতেই কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। এখানে কোনো এ দুটার একটাও থাকে না। এর শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ার সাথে সাথেই মেটাফেজ দশার সমাপ্তি ঘটে। তাহলে কি হয়? মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো মোটা হয় এবং বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান নেয়। এই বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান নেওয়ায় বা ক্রোমোজোমের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। এবং খাটো মোটা হওয়াটাকে বলা হয় কন্ডেনসেশন। কন্ডেনসেশন হয় সুপার কয়েলিং পদ্ধতিতে কন্ডেনসেশন হয়। এবং এইখানে ক্রোমোজোমের আকার, আকৃতি, সংখ্যা নির্ণয় করা যায়। এবং এইখানে কোনো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন থাকে না এই দশায়। এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে থাকবে, তো সুস্পষ্ট ভাবে জানতে হবে এই পর্যায়ের। কি আবারও দেখবা? এই যে কন্ডেনসেশন, মোটা ও খাটো হওয়াটাকে কন্ডেনসেশন বলে, আর যে প্রক্রিয়ায় হয় সেটিকে বলা হয় সুপার কয়েলিং। সুপার কয়েলিং প্রক্রিয়ায় কন্ডেনসেশন হয়, খাটো মোটা হয়। সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। ওইখানে বিভক্ত হয়েই কিন্তু ওটা শেষ হয়ে গেল। বিভক্তি পর্যন্ত মেটাফেজ, যখনই ভাগ হয়ে যায় তখনই সেটা মেটাফেজ শেষ। আর এখানে কি হয়? সেন্ট্রোমিয়ার দুই ভাগ হওয়ার পরে পৃথক হয়। পৃথক হলেই এটার শুরু, অ্যানাফেজ পর্যায় শুরু। তারপরে শেষ হবে কোথায়? যে প্রান্তের দিকে যেই যাবে, প্রান্তের কাছাকাছি গেলেই অ্যানাফেজ শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো একটু মনোযোগ দিবা তোমরা, কারণ এগুলো তোমাদের এমসিকিউতে থাকবে, আবার প্র্যাকটিক্যালে এগুলো থাকবে তোমাদের। তো অ্যানাফেজ পর্যায়ে শুরু হয়। তারপরে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। দেখো যে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, একটা সেন্ট্রোমিয়ার ছিল। যখনই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেল তখন প্রতিটা ক্রোমোজোমে অর্ধেক সেন্ট্রোমিয়ার আর একটা ক্রোমাটিড, তাই না? তাহলে বিভক্তি হওয়ার পরে কি হয়? যে একটি করে ক্রোমাটিড নিয়ে আর অর্ধেকটা সেন্ট্রোমিয়ার নিয়ে একটি অপত্য ক্রোমোজোম হয়। তাহলে যদি আমরা বলি পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। প্রতিটি আচ্ছা, প্রতিটি অপত্য ক্রোমোজোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। এই যে একটা সেন্ট্রোমিয়ারে আর কি একটি ক্রোমাটিড, তাই না? একটা করে ক্রোমাটিড এইখানে ছিল। এরা কি করে? এখানে ছিল, তো এই দিকের দুটা ক্রোমাটিড তার নিকটে, তো এই দিকেরটা হবে, এই দিকেরটা তো নিশ্চয়ই হবে না। তো এই ক্রোমাটিডটা এর নিকটের মেরুর দিকে যাচ্ছে, আর ওর নিকটস্থ যেটা ও উপরের দিকে, মানে অর্থাৎ একটা ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে প্রতিটা ক্রোমাটিড পরস্পর বিপরীত দিকে, একজন আরেকজনের বিপরীত দিকে গমন করতেছে। তাহলে প্রতিটি অপত্য ক্রোমোজোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় আর বাহুদ্বয় অনুগামী হয়। অর্থাৎ সেন্ট্রোমিয়ার আগে যায় আর বাহুগুলো তার পরে পরে যায়। বুঝছো? তো এর ফলে কি হয়? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলো ইংরেজি VLJI অক্ষরের মতো দেখায়। এই যে সেন্ট্রোমিয়ারটা আগে যাচ্ছে, বাহুগুলো পরে যাচ্ছে। তো যদি সেন্ট্রোমিয়ারটা ধরো যে মাঝামাঝি জায়গায় আছে, এটা ভি এর মতো দেখাচ্ছে, এটা কিন্তু এক পাশে আছে বেশিটা, এটা এল এর মতো দেখা যাচ্ছে। তো এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলো ইংরেজি এই চারটি অক্ষরের মতো দেখায়। আমি ক্রোমোজোম পড়াতে গিয়ে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের যে শ্রেণীবিন্যাস সেটা তোমাদের পড়াইছিলাম। ভিটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, এলটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, জেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, আর আইটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। এগুলো মনে হয় তোমাদের মনে আছে। তো এই চার ধরনের ক্রোমোজোম দেখা যায়। অবস্থান অনুযায়ী যে ক্রোমোজোম গুলো রয়েছে চার ধরনের ভাগে ভাগ করা যায় এই অ্যানাফেজ দশায়। ট্রাকশন ফাইবারের সংকোচনের ফলে মেরুমুখী চলন ঘটে। এরপরে কি হয়?
যে এই যে পরে না, মানে এই যে ক্রোমোজোম গুলো যে বিষুবীয় থেকে নিকটস্থ মেরুর দিকে যায়, এই গমনটা কেন হয়? এর যে ট্রাকশন ফাইবারের সাথে লেগে থাকে না, এই ট্রাকশন ফাইবার গুলো সংকুচিত হতে থাকে। এর সংকোচনের ফলে এদের মেরুমুখী চলন ঘটে। অপত্য ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছলেই এই দশার সমাপ্তি ঘটে। মেরুর কাছাকাছি পৌঁছলেই সমাপ্তি ঘটে। আর সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ দুই ভাগে ভাগ। আচ্ছা, টেলোফেজ পর্যায়, এই পর্যায়ে ক্রোমোজোম গুলো দুই বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয়। টেলোফেজ পর্যায়ে গিয়ে কি হয়, ওই যে মেরুর কাছাকাছি আসলেই তোমার অ্যানাফেজ শেষ হয়ে যায়। আর টেলোফেজ পর্যায়ে কি হয়, যে বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয়, চলে যায়, যাওয়ার পরে এগুলো ওখানে আর এদের চলন হয় না, এরা স্থিরভাবে ওখানে অবস্থান নেয়। স্থিরভাবে অবস্থান নেওয়ার পরে কি হয়, জাস্ট প্রোফেজের বিপরীতমুখী কাজ এখানে শুরু হয়। প্রোফেজে কি ছিল, পানি বের হয়ে গেছিল, এখানে পানি যোজন শুরু হয়, পানিটা এখানে যুক্ত হয় এবং ক্রমান্বয়ে ক্রোমোজোম গুলো প্রসারিত, ওদের প্যাঁচ খুলে যায়। ক্রোমোজোম গুলো ক্রমশ সরু, লম্বা, অদৃশ্য, অস্পষ্ট হতে থাকে। কি প্রোফেজের বিপরীত কাজ না এখানে হয়। পানি যায়, পানি যেয়ে কি প্যাচ গুলো খুলে যায়, ক্রোমোজোম গুলো সরু হয়ে যায়, লম্বা হয়ে যায়, লম্বা সরু হলে আর অতটা দেখা যায় না, অস্পষ্ট হয়ে যায়। এর শেষের দিকে দুই মেরুতে ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন ও স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্জনে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন কি বিলুপ্ত হয়ে গেছিল, এই পর্যায়ে এসে আবারও যে কয়টা ক্রোমোজোম প্রতিটা মেরুতে যে কয়টা ক্রোমোজোম যায়, সেই ক্রোমোজোম গুলোকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব হয়। আর স্যাট ক্রোমোজোম, তোমরা কি জানো নিউক্লিওলাস কোন ইয়ার সাথে থাকে, যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস লেগে থাকে সেটিকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তো এই স্যাটেলাইট একটি জায়গা আছে, যে জায়গার ওখানে একটি স্যাটেলাইট জায়গা একটা কুঞ্জন হয়। মুখ্য কুঞ্জন হয় সেন্ট্রোমিয়ার অংশে, তোমরা ক্রোমোজোমের পড়াতে চলে যাও আবারও। আর গৌণ কুঞ্জন হয় স্যাটেলাইট অংশে। তো স্যাটেলাইট অংশের ওইখানে যে ইয়ে আছে, ওই স্যাটেলাইট অংশে কিন্তু নিউক্লিওলাস গঠিত হয়। তো ওই ক্রোমোজোমের কাছে নিউক্লিওলাসের পুনর আবির্ভাব ঘটে। ফলে দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। এই যে এভাবে দুইটি অপত্য নিয়ে দেখো ক্রোমোজোম গুলো কি হয়েছে, চিকন হয়ে গেছে না, শুরু হয়ে গেছে, লম্বা লম্বা হয়েছে, নিউক্লিওলাস এসেছে এবং প্রতিটা ক্রোমোজোমকে কেন্দ্র করে নিউক্লিয়ার মেমব্রেন হয়ে গেছে। একই সময়ে এই টেলোফেজ পর্যায়ে আবার কি হয়, একই সময়ে উদ্ভিদ কোষের, এর আগে আমরা দেখলাম দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, দুই প্রান্তে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হলো এবং কোষ প্লেট তৈরির একটুখানি সূচনা টেলোফেজ দশাতেই সেটি শুরু হয়ে যায়। তো বিভাজনরত কোষের সাইটোপ্লাজম সমান দুই ভাগে বিভক্ত হওয়াকে সাইটোকাইনেসিস বলে। যে কোষটি বিভাজিত হচ্ছে তার সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষে কোষ প্লেট আর প্রাণী কোষে কোষ ঝিল্লিতে খাঁজ সৃষ্টির মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। কিভাবে, উদ্ভিদ কোষে একটা কোষ প্লেট তৈরি হয়, আর প্রাণী কোষের ক্ষেত্রে তো কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লিতে খাঁজ সৃষ্টির মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। উদ্ভিদ কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্রাংশ, যাকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট, এবং ক্ষুদ্র ভেসিকল অর্থাৎ তোমার গলগি বডি থেকে যে ছোট্ট ছোট্ট ভেসিকল গুলো, ছোট ছোট ভেসিকল গুলো থাকে, সেগুলো জমা হয়ে কোষ প্লেট গঠন করে। তোমরা কোষ প্রাচীরের ইয়াতে দেখবা, একটু গিয়ে আবারও গিয়ে দেখো, আগেই পড়ছো, কোষ প্রাচীরে দেখবা যে কিভাবে কোষ প্রাচীর তৈরি হচ্ছে। তো এই যে কোষ প্লেট যেটা তৈরি হয়, এটা অনেক সফট থাকে, নমনীয় থাকে। এই কোষ প্লেটে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকোটিন জমা হয়, এগুলো সবই জটিল কার্বোহাইড্রেট। এগুলো জমা হয়ে পুরু হয় এবং মাতৃ কোষ প্রাচীরের সাথে যুক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, যেটা ভেঙে গেছে। আচ্ছা, এই যে এখানে এই দেখো, এখানে ফ্রাগমোপ্লাস্ট জমা হয় এবং ক্ষুদ্র ভেসিকল জমা হয়, হয়ে এই জায়গাটা জমা হয়, প্রথমে জমা হয়ে এগুলো যখন পুরু হয়, এর গায়ে আবার সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এগুলো জমা হয়, হয়ে এগুলো পুরু হয়ে এই যে দুই পাশে যে কোষ প্রাচীর আছে, কোষটা এই মাতৃকোষ না, এটা একটা গোটালটাই, তা মাতৃকোষের কোষ প্রাচীরের সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে পুরো সাইটোপ্লাজমটাকে আলাদা করে দেয়। আলাদা করে দিয়ে এটি পূর্ণাঙ্গ দুটি কোষ, অপত্য কোষের সৃষ্টি হয়। এই দেখো, হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষে
প্লাজমা মেমব্রেন বিষুবীয় তল বরাবর একটি ক্লিভেজ খাঁজ সৃষ্টি করে। যে ভিতরের দিকে গর্ত হয়ে যে খাঁজ তৈরি হয় সেটিকে বলা হচ্ছে ক্লিভেজ। ভিতরের দিকে ক্রমাগত ভিতরের দিকে প্রবেশ করে। আচ্ছা, এই খাঁজ পরিধি থেকে আড়াআড়ি মধ্যরেখা বরাবর ক্রমশ প্রসারিত হয়ে সাইটোপ্লাজমকে দুভাগে ভাগ করে। এই এই জায়গায় এসে এই যে ক্লিভেজ সৃষ্টি করে, ক্লিভেজটা ভিতরের দিকে ক্রমাগত আড়াআড়ি ভাবে পরিধি থেকে ভিতরের দিকে